কোশ্চেন থেকে থাকে, যদি কেউ কোথাও বুঝতে না পারেন কোশ্চেন করতে পারেন চ্যাপ্টার 5 থেকে। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি চ্যাপ্টার 6 শুরু করব। জি স্যার। ওকে, আপনাদের মেইল করার কথা সিনপসিস গুলো, সিনপসিস কি মেইল করেছে আইসিবি থেকে? মেল করেছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকে আমি শুরু করব চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 রেভিনিউ সিস্টেম। আপনাদের বলেছিলাম স্পেসিফিকেশন গ্রিড অনুসারে আমাদের ইন্টারনাল কন্ট্রোল থেকে প্রায় আসবে 25% মার্কস, যেটা কভার করবে চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9। তো আমি চ্যাপ্টার 5টা কভার করেছি, এখন চ্যাপ্টার 6টা আমি পড়াবো আজকে। চ্যাপ্টার 6 হলো রেভিনিউ সিস্টেম। আমি চ্যাপ্টারটাকে মোট 4 ভাগে ভাগ করছি। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি জাস্ট আপনাদেরকে একটু বলতে চাচ্ছি যে প্রত্যেকটা সেকশন যে 4টা ভাগে ভাগ করছি, মূলত এখানে 3টা বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাইতে পারে। প্রথমটা হলো রিস্ক, অর্থাৎ একটা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করলে, অর্থাৎ রেভিনিউ সিস্টেম যদি আপনার একটা ইন্টারনাল কন্ট্রোল হয়ে থাকে তাহলে সেখানে কি ধরনের রিস্ক অ্যারাইজ করতে পারে। এই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোল থাকা দরকার ওই প্রতিষ্ঠানের, সেটাকে বলতেছে কন্ট্রোল সিস্টেম। এবং আপনি অডিটর যখন অডিট করতে যাবেন, অডিট করতে যে এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা আপনি যখন অডিট করবেন তাহলে আপনার অডিট প্রসিডিওরসটা কি হবে, এই 3 ভাগে। তাহলে প্রথম থেকে মনে রাখবেন আপনারা এই চ্যাপ্টার 6 থেকে চ্যাপ্টার 8 পর্যন্ত, চ্যাপ্টার 6 to 8, এটাকে আমরা 3 ভাবে বোঝার চেষ্টা করব। একটা হলো আমাদের কি ধরনের রিস্ক অ্যারাইজ করতে পারে এবং সেই রিস্কটা মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করব বা ওই প্রতিষ্ঠান ইমপ্লিমেন্ট করবে। এবং আপনি যখন অডিটর হবেন, একজন অডিটর অডিট করতে যে এই ইন্টারনাল কন্ট্রোলটা কিভাবে অ্যাসেস করবে বা অডিট করবে, আপনার অডিট প্রসিডিওরসটা। আপনাদের বইয়ের ভাষা অনুসারে প্রথমটা রিস্ক এবং কন্ট্রোলস, এই দুইটা মিলবে। থার্ডটা হলো টেস্ট অফ কন্ট্রোলস নামে দেওয়া আছে আপনাদের বইতে, যেটাকে আমি বলতেছি অডিট প্রসিডিওরস। ক্লিয়ার সবাই? আপনাদের বইয়ে যেটাকে টেস্ট অফ কন্ট্রোলস নাম দেওয়া আছে সেটার নাম অ্যাকচুয়ালি হলো অডিট প্রসিডিওরস। তাহলে এই 3 ভাবে ভাগ করে আমরা একটু পড়ার চেষ্টা করব এবং আমরা বোঝার চেষ্টা করব পরীক্ষায় কিভাবে এখান থেকে এমসিকিউ বেসড কোশ্চেন আসতে পারে সে বিষয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। যাই হোক, রেভিনিউ সিস্টেম, আমি এই চ্যাপ্টার 6টা শুরু করার আগে আপনাদের সাথে একটু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি, যেহেতু 5 নাম্বার চ্যাপ্টারে আমি ডিটেল কভার করেছি। এই রেভিনিউ সিস্টেম যেটা আমরা বলতেছি, এই রেভিনিউ সিস্টেমটা একটা প্রতিষ্ঠানের এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা কোথা থেকে কোন পর্যন্ত কভার করে থাকে। সাধারণত একটা প্রতিষ্ঠানের অর্ডার গ্রহণ করা থেকে, একটা কাস্টমারের কাছ থেকে অর্ডার গ্রহণ করা থেকে শুরু করে প্রোডাক্ট ডেলিভারি অথবা সার্ভিস রেন্ডার যাই বলেন, সেইটা পর্যন্ত তো ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকবে। এর বাইরে যেও ক্যাশ কালেকশন পর্যন্ত, এই যে সেলসটা আপনি করলেন সেই সেলস রিয়ালাইজেশন, সেলস কালেকশন পর্যন্ত এই ইন্টারনাল কন্ট্রোলের ব্যাপ্তিটা থাকবে। তো এই অংশটুকুনকে আমরা 4 ভাগে ভাগ করছি। প্রথমটাকে আমরা বলছি যে অর্ডারিং সিস্টেম। ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের প্রথম ভাগটাকে আমরা বলতেছি এই রেভিনিউ সিস্টেমের প্রথম ধাপ বা ফার্স্ট স্টেপ হলো অর্ডারিং সিস্টেম। সেকেন্ড স্টেপটাকে বলতেছি আমরা ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং। থার্ডটাকে বলতেছি রেকর্ডিং এবং ফোর্থ ওয়ান হলো ক্যাশ কালেকশন।
তাহলে আপনি এই চ্যাপ্টারটা যদি খুব ভালোভাবে খুব সোজাভাবে মনে রাখতে চান, সহজভাবে মনে রাখতে চান, তাহলে রেভিনিউ সিস্টেমটাকে আমরা 4টা ভাগে ভাগ করে ফেলতে পারি। প্রথম হলো অর্ডারিং সিস্টেম, অর্থাৎ আমি ডিটেল আলোচনা করব, তো ডিটেল আলোচনা যাওয়ার আগে আপনাদের সাথে একটু ইন নাটশেল একটু আলোচনা করে নিতে চাই। অর্থাৎ একটা কাস্টমারের কাছ থেকে আপনি অর্ডার কিভাবে গ্রহণ করবেন সেইখানেই আসলে এখানে আলোচনা অর্ডারিং সিস্টেমে। এই কাস্টমারের কাছ থেকে অর্ডার গ্রহণ করার ক্ষেত্রে কি ধরনের রিস্ক হতে পারে, সেই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য কি ধরনের কন্ট্রোল আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং একজন অডিটর হিসেবে আপনি যখন এই অর্ডারিং সিস্টেমের অংশটুকুনি অডিট করবেন সেক্ষেত্রে আপনার অডিট প্রসিডিউরসটা কি হওয়া উচিত। সেকেন্ড স্টেপটা বলতেছি ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং, অর্থাৎ আপনি অর্ডার গ্রহণ করলেন, প্রোডাক্টটা আপনি কি করলেন, প্রডিউস করলেন অথবা সার্ভিস দিলেন, দেওয়ার পরে ইনভয়েসিং পর্যন্ত, সার্ভিস দেওয়ার পর বা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পর আপনি ইনভয়েস করবেন। তো এই প্রসেসে আমার কি ধরনের রিস্ক থাকতে পারে এবং সেটার জন্য ইন্টারনাল কন্ট্রোল কি ইমপ্লিমেন্ট করা উচিত, এবং একজন অডিটর আপনি কি অডিট প্রসিডিউরস গ্রহণ করবেন এই অংশটুকুন অডিট করার জন্য। থার্ড স্টেপটাকে বলতেছি আমি রেকর্ডিং, অর্থাৎ আপনার পণ্য ডেলিভারি হয়ে গেল, ইনভয়েস করলেন, এখন আপনার বুকস অফ অ্যাকাউন্টস যেটা আপনি মেইনটেইন করেন আপনার প্রতিষ্ঠানে, অর্থাৎ রেকর্ডস, এই রেকর্ডিংটা আপনি কিভাবে করবেন সেই অংশটুকুকে আমি থার্ড স্টেপ হিসেবে ভাগ করেছি। সেটাকে বলছি যে এখানে কি ধরনের রিস্ক আপনার থাকতে পারে, মিনিমাইজ করার জন্য কি ইন্টারনাল কন্ট্রোল আপনার ইমপ্লিমেন্ট করা উচিত, এবং সেটার জন্য আপনাদের কি কি অডিট প্রসিডিউরস গ্রহণ করতে হবে অডিট করার জন্য। এবং লাস্ট পোরশন, এই ক্যাশ আপনি এখন রেকর্ডিং শেষ, এখন আপনি কি করবেন, বিক্রি যে করলেন, বিক্রি করলে সেই পণ্যের টাকাটা গ্রহণ করা পর্যন্ত, ক্যাশ কালেকশন পর্যন্ত, ক্যাশ আপনি সলিডলি ক্যাশও রিসিভ করতে পারেন, ব্যাংকের মাধ্যমে রিসিভ করতে পারেন, চেকের মাধ্যমে রিসিভ করতে পারেন, যে মোড অফ পেমেন্ট ভিন্ন ভিন্ন হতে পারে। তো সেক্ষেত্রে আপনার কি কি রিস্ক হতে পারে, সেই রিস্ক মিনিমাইজ করার জন্য আপনার ইন্টারনাল কন্ট্রোল কি থাকা দরকার, এবং সেটা অডিট করার জন্য অডিট প্রসিডিউরটা কি হওয়া উচিত। তাহলে দেখেন আপনি খুব সহজভাবে এটা মনে রাখতে পারবেন। চ্যাপ্টার 6 হলো রেভিনিউ সিস্টেম, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের রেভিনিউ সিস্টেম সম্পর্কিত যে ইন্টারনাল কন্ট্রোলটা আছে সেইটাই কভার করবে চ্যাপ্টার 6। এই এন্টায়ার প্রসেসটাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। প্রথম হলো অর্ডারিং সিস্টেম, সেকেন্ড হলো ডিসপ্যাচ ইনভয়েসিং, থার্ড হলো রেকর্ডিং, এবং ফোর্থ হলো ক্যাশ কালেকশন। তো আমি এটাকে এই 4টা ভাগে কেন ভাগ করলাম, এটার একটা অবজেক্টিভ আছে। অবজেক্টিভটা হলো আপনি পরীক্ষার হলে যখন আপনার কোনো কোশ্চেন আসবে, আপনার প্রথম আইডেন্টিফাই করতে হবে যে আসলে এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে আসছে। তাহলে আপনি যদি প্রথমে প্রশ্নটা পড়ে আপনাকে বুঝতে হবে যে এটা চ্যাপ্টার 6 থেকে আসছে, দেন আপনাকে আরো স্পেসিফিক যাইতে হবে তাহলে কোন অংশ থেকে আসছে। আমার 4টা ধাপ, অর্ডারিং সিস্টেম থেকে আসছে, নাকি ডিসপ্যাচ ইনভয়েসিং থেকে আসছে, নাকি রেকর্ডিং থেকে আসছে, না ক্যাশ কালেকশন আসছে। তাহলে এইটা যদি আপনি স্পেসিফিক করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য পরীক্ষায় আনসার দেওয়াটা অত্যন্ত সোজা হবে এবং আপনি সঠিকভাবে আনসার দিতে পারবেন। শুধু পরীক্ষার জন্য নয়, আপনি যখন অডিট করতে যাবেন একটা প্রতিষ্ঠানের রেভিনিউ সিস্টেম, অর্থাৎ রেভিনিউটা যখন আপনি অডিট করবেন, তার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা অডিট করতে গেলে আপনাকে এই ধাপগুলো সঠিকভাবে জানতে হবে, অডিট প্রসিডিউর সম্পর্কে জানতে হবে, তাহলেই আপনি সঠিকভাবে অডিট করতে পারবেন। এ তো গেল অডিটরের কথা। আপনি যখন কোথাও জব করতে যাবেন, চাকরির ক্ষেত্রেও এটা আপনার জন্য খুব হেল্পফুল হবে, অথবা কোনো ইন্টারভিউ ফেস করতে গেলেও সেখানে যদি আপনাকে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থেকে কোনো কোশ্চেন করে আপনি সঠিকভাবে আনসার দিতে পারবেন। তাহলে কেউ কি বলতে পারবেন যে আমরা চ্যাপ্টার 6 রেভিনিউ সিস্টেম এটাকে কয়টা ভাগে ভাগ করলাম? কেউ একজন? 4টা ভাগে। 4টা ভাগে। 4টা ভাগে, থ্যাংক ইউ। ধাপগুলো কি বলতে পারবেন? প্রথম হলো অর্ডারিং কন্ট্রোল, সেকেন্ডটা হলো ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং, यस স্যার, থার্ড স্যার থার্ডটা মনে নেই, লাস্টেরটা হচ্ছে ক্যাশ কালেকশন বা এরকম ক্যাশ কালেকশন, রেকর্ডিং। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা অংশে আমরা 3টা বিষয় বোঝার চেষ্টা করব। আপনাদের বইতে যেভাবে বলা আছে কি কি বিষয় বলতে পারবেন? প্রথমটা হলো কি বলেন তো? রিস্ক।
এই রিস্কটা মিনিমাইজ করার জন্য আমরা কি ধরনের ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করব, এবং আপনি যখন অডিট করতে যাবেন তখন অডিট প্রসিডিওরসটা কি হবে, ঠিক কিনা মনে পড়ছে? ওকে, আচ্ছা, এবার আপনারা সবাই আপনাদের বই বের করতে পারেন। পেজ নাম্বার 99 পেজে এটা বলা আছে। যাই হোক, বই না বের করলেও হবে, আপনারা আমার স্লাইডটা দেখতে লাগেন। স্লাইডটা তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। ওকে, তো এবার আসেন রেকর্ডিং সিস্টেম। এই রেকর্ডিং সিস্টেমের ক্ষেত্রে কি ধরনের রিস্ক আমার থাকতে পারে? কি হয় একটা প্রতিষ্ঠান যখন অর্ডারিং, এই অর্ডারিং এর ক্ষেত্রে আমার কি ধরনের একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতে পারে সেটা আমি একটু আপনাদের সাথে আলোচনা করতেছি। একটা প্রতিষ্ঠান যখন কোনো প্রতিষ্ঠান তার অর্ডার গ্রহণ করবে, সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো তারা তাদের কাস্টমার এনলিস্ট করে থাকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান কি করে, তারা তাদের যে মেজর কাস্টমার আছে, যাদেরকে কাছে তারা পণ্য বিক্রয় করবে, সার্ভিস রেন্ডার, সার্ভিস প্রোভাইড করবে, তাদের একটা লিস্ট তারা কি তাদের কাছে সংরক্ষণ করে। এইটাকে বলি আমরা কাস্টমার এনলিস্টমেন্ট। আপনারা যখন অডিট করতে যাবেন সেক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠানকে যদি বলেন যে আপনাদের এনলিস্টেড কাস্টমারের লিস্টটা দেন, তাহলে তারা আপনাকে প্রোভাইড করতে পারবে। তো এক্ষেত্রে সাধারণত কি কি ইনফরমেশন নেওয়া হয়? ওই প্রতিষ্ঠান সাধারণত ইনফরমেশন নেয় কাস্টমারের নাম, কাস্টমারের লিগ্যাল স্ট্যাটাস অর্থাৎ তার ট্রেড লাইসেন্স, হ্যাঁ, অথবা সে যদি লিমিটেড কোম্পানি হয় কোম্পানির ক্ষেত্রে তার মেমোরেন্ডাম, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এই সমস্ত বিষয়বস্তু। তার ক্রেডিট রেটিং ইনফরমেশনটা নেয়, আসলে তার ফাইন্যান্সিয়ালি সে কতটুকু সাউন্ড আছে, কি কারণে তার কাছে পণ্য বিক্রয় করলে সঠিক সময় টাকা পাওয়া যাবে কিনা। এরপরে তার অ্যাড্রেস নেওয়া হয়, হ্যাঁ, এই ধরনের বেসিক কিছু ইনফরমেশন গুলো সংগ্রহ করা হয়ে থাকে। তার ব্যাংক ডিটেলসটা নেওয়া হয়, হ্যাঁ, তার এই সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়ে থাকে, করে তার সম্পর্কে একটা অ্যাসেস করা হয়, আসলে এই কাস্টমারের কাছে পণ্য বিক্রয় করে সঠিক সময় কি করা যাবে কিনা, টাকাটা পাওয়া যাবে কিনা, বা সে আপনার সাথে কিভাবে লেনদেন করবে। তাহলে অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম এই ভেন্ডর এনলিস্টমেন্ট, এবং যখন আমরা অর্ডার করব এই এনলিস্টেড ভেন্ডরদের মধ্য থেকেই আমরা কি করব, সিলেক্ট করব। সেক্ষেত্রে আপনার রিস্ক মিনিমাইজ করার জন্য কি কারণে আপনার জানা থাকবে এই ভেন্ডরটা, এই কাস্টমারটার ফাইন্যান্সিয়ালি স্ট্রেংথ কেমন, সে সঠিক সময় টাকা পরিশোধ করতে পারবে কিনা, এই বিষয়গুলো আর কি। এবং আপনি তার এই ব্যাকগ্রাউন্ড চেক করে তার সাথে লেনদেন করার আগে তাকে আপনি কোনো ক্রেডিট টার্মস, হ্যাঁ, তাকে দিবেন কিনা, কোনো ক্রেডিট অ্যালাউ করবেন কিনা, সে বিষয়েও আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তাহলে অর্ডারিং এর ক্ষেত্রে আমার কি ধরনের রিস্ক থাকতে পারে আমরা একটু দেখি। প্রথমে যেটা বলতেছে, প্রথম রিস্কটা বলতেছে অর্ডারস মে বি টেকেন ফ্রম কাস্টমার হু আর নট অ্যাবল টু পে। তাহলে আমার প্রথম রিস্কটা যেটা আমি আলোচনা করতেছিলাম আপনাদের সাথে, সেটাই প্রথমে তারা বলতেছে অর্ডারস, আপনি এমন এক কাস্টমারের কাছ থেকে অর্ডার গ্রহণ করলেন হু আর নট অ্যাবল টু পে, যে আপনাকে আসলে কাস্টমার টাকাই পরিশোধ করতে পারলো না। তাহলে আলটিমেটলি কি হবে, ব্যাড ডেটস হবে, এবং আপনার প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি হবে না, ফুলফিল হবে না। তাহলে অর্ডারিং এর ক্ষেত্রে প্রথম রিস্ক আমরা পেলাম অর্ডারস মে বি টেকেন ফ্রম কাস্টমার হু আর নট অ্যাবল টু পে। সেকেন্ডটা বলতেছে অর্ডারস মে বি টেকেন ফ্রম কাস্টমার হু আর আনলাইকলি টু পে ফর এ লং টাইম। বলতেছে যে আপনি এমন একটা কাস্টমারের কাছ থেকে অর্ডার নিলেন, হ্যাঁ, এবং পণ্য ডেলিভারি দিলেন, কিন্তু সে সঠিক সময় তো টাকা পরিশোধ করলোই না, অনেক দিন ধরে আপনার টাকাগুলো পরিশোধ করতেছে, তাহলে সেটাও প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হতে পারে। থার্ড হলো অর্ডারস মে নট বি রেকর্ডেড প্রপারলি অ্যান্ড দেয়ারফর নট ফুলফিল and customer might be lost। বলতেছে আপনি একটা কাস্টমারের কাছ থেকে অর্ডার গ্রহণ করলেন, কিন্তু সেটা আপনি কি করলেন না, লিপিবদ্ধ করলেন না। লিপিবদ্ধ না করলে কি হবে, আপনি ওই পণ্যটা প্রডিউস করলেন না সঠিকভাবে, তাকে আপনি পণ্যটা সরবরাহ করতে পারলেন না, ফাইনালি কাস্টমারটা কি হলো, কাস্টমারটা আপনাকে ছেড়ে যেতে পারে। কি কারণে, আপনার তো অনেক কম্পিটিটর, সে যেখান থেকে তার পণ্যটা পাবে সঠিক সময় সে সেখান থেকে কিনে নিয়ে যেতে পারে। তাহলে আমরা দেখলাম অর্ডারিং এর ক্ষেত্রে তিন ধরনের রিস্ক, তিনটা রিস্ক আমরা দেখতে পেলাম। প্রথমটা হলো কাস্টমার্স অর্ডারস মে বি টেকেন ফ্রম কাস্টমার্স হু আর নট এবল টু পে,
পে না করতে পারে, সেকেন্ডটা হলো আনলাইকলি টু পে ফর এ লং টাইম, আরটা বলতেছে হলো others may not be recorded properly. যাই হোক, তো এই তিনটা হলো আমাদের রিস্ক। এখন আপনাদের যদি এখান থেকে এমসিকিউ বেসড কোশ্চেন আসে তাহলে বলতে পারে যে অর্ডারিং এর ক্ষেত্রে নিচের কোনটা আপনি রিস্ক হিসেবে মনে করেন। এখান থেকে একটা দিলেও অন্য তিনটা আলাদা কিছু দিলেও আপনাকে সঠিকটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে, অথবা তিনটাই দিল দিয়ে বললো অ্যাবাভ অল, উপরের চারটাই সঠিক, আপনাদেরকে এই চারটাই কি করতে হবে, তখন অ্যাবাভ অলকে সিলেক্ট করতে হবে। এখন আসেন কন্ট্রোল। আমরা বলছিলাম যে অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে আমার যে ধরনের রিস্ক থাকবে সেই রিস্কটা আমরা মিনিমাইজ কিভাবে করতে পারি, সেজন্য আমাদের ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে হবে। তো কি কি ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট আমরা করতে পারি? প্রথমে ইন্টারনাল কন্ট্রোল বলতেছে সেগ্রিগেশন অফ ডিউটিজ। যদি সেগ্রিগেশন অফ ডিউটি থেকে থাকে তাহলে উপরোক্ত এই রিস্ক গুলোকে আমরা কি করতে পারি, মিনিমাইজ করতে পারি। তো সেগ্রিগেশন অফ ডিউটিজ নিয়ে আমি চ্যাপ্টার 5 এ ডিটেইলড আলোচনা করেছি আপনাদের সাথে। সেকেন্ডটা হলো অথরাইজেশন অফ ক্রেডিট টার্মস টু কাস্টমার্স, যেটা বলতেছিলাম যে কোনো কাস্টমারকে কাছে যদি আপনি বাকিতে বিক্রি করতে চান তাহলে তার এই ক্রেডিট টার্মটা অথরাইজ করার জন্য যে সমস্ত ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানে আছেন দায়িত্বপ্রাপ্ত, তারাই এটা অথরাইজ করছে কিনা এটা কি করতে হবে, এনশিওর করতে হবে। থার্ড বলতেছে অথরাইজেশন ফর চেঞ্জেস ইন আদার কাস্টমার ডেটা। আমরা যে ভেন্ডর এনলিস্টমেন্ট করলাম বা কাস্টমার এনলিস্ট করলাম, সেই কাস্টমারের ডাটা সবাই চেঞ্জ করতে পারবে না। যদি কোনো কাস্টমারের ডাটা চেঞ্জ করতে হয় তাহলে প্রতিষ্ঠানের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, কনসার্ন পারসন, সেই এটা কি করতে পারবে, চেঞ্জ করতে পারবে এবং ভ্যালিড রিজন থাকতে হবে। তারপর অর্ডারস অনলি অ্যাকসেপ্টেড ফ্রম কাস্টমার হু হ্যাভ নট ক্রেডিট প্রবলেম। আপনি ওই সমস্ত কাস্টমারের কাছ থেকেই অর্ডার গ্রহণ করবেন যারা সঠিক সময় পে করতে পারবে। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম, তার ক্রেডিট রেটিংটা চেক করতে হবে, তার ব্যাংকের ইনফরমেশন গুলো নিতে হবে, তার হিস্ট্রিটা অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ, করে তারপর তাকে ক্রেডিট অ্যালাউ করতে হবে, আদারওয়াইজ নট। কারেক্ট প্রাইস কোটেড টু কাস্টমার বলতেছে কাস্টমারদেরকে যখন আপনি কোট করবেন তখন সঠিক প্রাইসটা আপনাকে কোট করতে হবে। কি কারণে? কারণ আপনার মার্কেটে কম্পিটিটর থাকতে পারে, আপনি যদি মার্কেটের থেকে বেশি কোট করেন অথবা অনেক কম কোট করেন, দুইটাই আপনার প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হবে। ম্যাচিং অফ কাস্টমার অর্ডারস উইথ প্রোডাক্টস অর্ডার এন্ড ডিসপ্যাচ নোট বলতেছে যে কাস্টমারের যে অর্ডারটা, সেই অর্ডারটাকে এখন আপনি অবশ্যই প্রোডাকশন অর্ডারের সাথে আপনি মিলাতে হবে এবং ডিসপ্যাচ নোটের সাথে মিলাইতে হবে, যাতে কাস্টমার যে পরিমাণ অর্ডার দিয়েছে, যে কোয়ান্টিটির অর্ডার দিয়েছে, যে কোয়ালিটি এনশিওর করতে বলেছে, এই সবকিছু এনশিওর করার পরেই কাস্টমারকে সঠিক সময়ে ডেলিভারি দেওয়া হয়েছে। এরপর বলছে ডিলিং উইথ কাস্টমার কোয়ারিজ। কাস্টমারের যদি কোনো ধরনের কোয়ারি থেকে থাকে তাহলে সেই কোয়ারির সঠিক আনসার দিতে হবে, অথবা সেইটার জন্য সেই কোনো ধরনের রিস্ক যদি থেকে থাকে সেই রিস্ক মিনিমাইজ করার জন্য আপনার বিভিন্ন ধরনের স্টেপ গ্রহণ করতে হবে। যদি তারা স্যাটিসফাইড, যতক্ষণ তারা স্যাটিসফাইড না হয় ততক্ষণ আপনাদেরকে এই হেল্পটা করতে হবে আর কি। তাহলে দেখেন এই অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখলাম যে উপরোক্ত তিনটা রিস্ক এবং নিম্নোক্ত এই কন্ট্রোল গুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে রিস্ক গুলো আমরা মিনিমাইজ করতে পারি। পরীক্ষায় আপনাদেরকে বলতে পারে অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে কি কি কন্ট্রোল অ্যাপ্লাই করা দরকার, নিম্নের কোনটা, হ্যাঁ, দুইটা তিনটা অপশন দিতে পারে অথবা যে কোনো একটা অপশন দিতে পারে। তাহলে আপনাদের এই বিষয়গুলো একটু মেমোরাইজ করতে হবে যাতে আপনি সঠিক আনসারটা দিতে পারেন সঠিক সময়। ওকে, এরপরে থার্ড যেটা অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে আমরা বলেছিলাম লাস্টের অংশ টেস্ট অফ কন্ট্রোলস, যেটাকে আমি বলতেছি অডিট প্রসিডিওরস। অর্থাৎ আপনি যখন অডিট করতে যাবেন আপনি কি ধরনের অডিট প্রসিডিওরস গ্রহণ করবেন এই অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে যে ইন্টারনাল কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেই ইন্টারনাল কন্ট্রোলটা অ্যাসেস করার জন্য। প্রথম যেটা বলতেছে সেটা বলতেছে চেক দ্যাট রেফারেন্সেস আর বিং অবটেইনড ফ্রম অল নিউ কাস্টমার্স। আপনি বললেন, আপনি অডিট করতে যাওয়ার পর বললেন
যে আমাদের বলা স্যার, স্যার আদাব স্যার। জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি জি, একটু আসি ছাত্রদের জি, যে প্লিজ কথা বলতে যাই। আদাব প্লিজ। বাবু, ভালো তো দেখা যায় না? আমি আবার এগুলো কম বুঝি, কেমনে কেমনে কি করে। যাই হোক, আমারে দেখতে পাচ্ছি না, আমি আপনারা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে জি। আচ্ছা, আমি ফার্স্টলি থ্যাংক ইউ। আমাদের মোনা বাবুর ক্লাস চলাকালীন নাইমা তো দিছে অলরেডি। I think by this time, our ম্যাডাম নাইমা মুখরা সুন্দর অনেক ক্লাস নিয়ে নিছেন। আর আমাদের যেটা হলো, যেটা বলতে চাচ্ছি যে কি বলে যে বাবু, ভোলানাথ বাবু অত্যন্ত ভালো টিচার, কাজে আপনারা ক্লাস করেন, এরকম কেউ বুঝাবে না, প্রত্যেকের জন্য ভালো। আপনার সাজেশন আনসার আমাদের করছে, সিলেবাসে আমাদের মেম্বার এবং সর্বাত্মক সহযোগিতা করে। এই জন্য বাবুরে যে ধরনের আমরা ইনিশিয়েট করতে চাই ওইভাবে করতে পারছি না। এই জন্য তাছাড়া বাবু with a huge information and very potential resource, please mind it. আপনি কি নাই, আপনি সব সাবজেক্ট বাবুর থেকে শিখে নিন, সব সাবজেক্ট 17টাই আমাদের প্রোডাকশন। এবং আমার বিলাপ শর্টেই বললাম আমি যে ভোলা বাবুর কাছ থেকে আপনি সব সাবজেক্ট শিখতে পারবেন, পরীক্ষার এক্সাম টেকনিক বিষয় জানতে পারবেন। এজন্য জেনে নেন, অনলাইন এক্সাম হবে, শিখে নেন। আর আরেকটা বলি, যেটা যে টাইম টু টাইম ইউ ফলো দ্য নোটিশ, সময় সময় লক্ষ্য করতে হবে দাদারা ভাই বোনরা। আর আরেকটা হচ্ছে যে নার্ভাস হওয়ার কিছু নাই। আমাকে ফোন করেছিলেন এইচ.এম. আরিফুল ইসলাম, চাকরি বাকরি করেন, ওনার একটা বোর্ডের মিটিং আছে কালকে, ওই জন্য 3টায় আব্দুল মতিন স্যারকে আনছি। ওইটা ওয়েবসাইটে চলে যাবে। এই জন্য যারা ছাত্রছাত্রীরা আছেন, তাহলে কালকের এইচ.এম. আরিফুল ইসলামের পরিবর্তে will be taken place class of মোহাম্মদ আব্দুল মতিন, উনি কো-টিচার আছেন। কাজেই দেখা যায় কি, আমাদের কি মার্জিয়া ইয়াসমিন দেখা যায়, রিয়াদ দেখা যায়। মার্জিয়ারের পরিচিত মনে আমার সাথে দেখা হয়েছে নাকি একদম জানি না। আফসুর হোসেন, তারপরে কি আলী আকরাম, গুড, আমিনা, এই সব ভালো ভালো নাম, আমজাদ হোসেন, দীপ্ত বড়ুয়াল, দোলারায়, সব ঠিক আছে, গুড, ভালো ছাত্রই আছে। বাট আই অলসো এক্সপেক্ট, though this is regular class, mandatory class, all you should have to attend, মানে মাস্ট হ্যাভ, উচিত। এই ক্লাস একটা মিস দিবেন না। 22 তারিখের ভিতরে ক্লাস শেষ করে দিব, শুক্র শনিবারে আলাপ করবো যে একটু এক্সট্রা ক্লাস নিলে পরীক্ষায় সব 7 সাবজেক্টে অংশগ্রহণ করেন, ইন দ্য ইন্টারেস্ট অফ ইউ, একটা দুইটা করে তাহলে হোয়েন ইউ বিকাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, স্যার ম্যাডামেরা যেটা বলা উচিত যে শুক্র শনিবার একটু শিডিউলটা নিয়ে বেশি করে 22 তারিখে শেষ করে 23 তারিখে এক্সামে বসে যান, ক্লাস শেষ করে দিব। তো ভালো থাকি। আর দোয়া থাকলো। আমার আগমনের হচ্ছে 2টা, একটা হচ্ছে বাবুর ক্লাস আমি আসি নাই, একটা এই জন্য ঘুরে গেলাম, দেখে গেলাম, এবং বাবু কি ধরনের রিসোর্স পারসন বলে গেলাম। আর আরেকটা কি, যা যে tomorrow in lieu of Mr. H.M. Ariful Islam, we have also taught the classes of Mr. Mohammad Abdul Mateen, সব ভালো ভালো টিচার। এই ক্লাসটাও আইটি না, এই কথা বলে না কেন সব, কই সব রিয়াদ, জি স্যার, জি স্যার, জি স্যার, আমরা আপনার কথা শুনছিলাম স্যার। আরে সব এখন মানে সারা দিন আসার সাথে সাথে না স্যার কেমন আছে, আরে ছাত্র ছাত্রী তো আমার দিকে পাগল, আমিও অনুরূপ, এরা তো কিছুই জানে না। আমার তো দেখে স্যার, আপনি আসলে শুধু কথা শুনতেই মন চায়। তো ফিজিক্যালি দেখলে তো যে বাবুরা আছে, বাবুরা তো সব এখনো পাগল, মানে বলা আমাদের দুর্ভাগ্য স্যার, এখনো ফিজিক্যালি দেখতে পারি নাই। যেটা বলতে চাচ্ছি, আমি আসি সব নীরব থাকে, এখন দেখা যায় একটু সরব। না স্যার, আপনার কথা শুনতেছিলাম। তো এই জন্য এই সুযোগ তো আর পাওয়া যাবে না ভাই বোনেরা, যে আমি কষ্ট করে টাইম ম্যানেজ করে আসছি, আবার সবকিছু। তাহলে কি হলো, কালকে এভাবে ক্লাস করে নাই, একটু শুক্র শনিবারে পরে আলাপ করে নেব। কিছু একটা শিডিউল টাইম, ম্যাক্সিমাম টাইম আমার হ্যান্ড, অনেক সময় আছে, কিন্তু ওই সময়টা আমরা নিয়ে নেব। তাহলে as what do we do, also stay and live, may Allah bless us with our association with the family and all the human beings, যত মানুষ আছে, এই সব না,
অল দা বলবো এখানে সেন্সিবল যতগুলো আছে বিবেক সম্পন্ন সবগুলো ভালো থাকে। তো এই গেল অন্যান্য অ্যানিমেলও যারা আছে তারাও ভালো থাকে। ওই জন্য সবার জন্য দোয়া থাকলো। আর বাবু দাদা আরেকবার দেখে যাই। জি, আসসালামু আলাইকুম। জি স্যার। দেখা হয় না, ভোলা বাবু আসেন। হ্যাঁ দেখে যাই। আসসালামু আলাইকুম। আদাব। আল্লাহ হাফেজ। ভালো টিচার, সম্মান দিয়ে রাখেন, সব শিখে ফেলেন। ইনশাআল্লাহ জি স্যার। স্যার। আসসালামু আলাইকুম। স্যার আপনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আমরা শুরু করি। জি স্যার। স্লাইডটা দেখা যাচ্ছে আমার? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, আমরা শুরু করি। হালিম ভাই অত্যন্ত ভালো মানুষ। যাই হোক, তো আমরা এখন আমরা পড়াচ্ছিলাম এখানে যে আমরা যে রিস্ক গুলো দেখলাম এবং রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য কিভাবে আমরা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারি, সেই ইন্টারনাল কন্ট্রোলটা আপনি অ্যাসেস করবেন যখন অডিট করতে যাবেন। আপনি কি ধরনের অডিট প্রসিডিওরসটা গ্রহণ করবেন, সেই অডিট প্রসিডিওর নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো এখানে সেকেন্ডটা বলতেছে চেক দ্যাট অল নিউ অ্যাকাউন্টস অন দ্য রিসিভেবল লেজার হ্যাভ বিন অথরাইজড বাই সিনিয়র স্টাফ। অর্থাৎ কোন প্রতিষ্ঠানের যে সিনিয়র স্টাফ গুলো থাকবে, আমরা একটু আগেই দেখেছি সেগ্রিগেশন অফ ডিউটি বা অথরাইজেশনের কথা আমরা পড়েছি এবং সেইটার ডিটেল আমরা আলোচনা করেছিলাম আমাদের 5 নাম্বার চ্যাপ্টারে। যাই হোক, তো এখানে বলা হচ্ছে যে চেক দ্যাট অল নিউ অ্যাকাউন্টস অন রিসিভেবল লেজার্স। রিসিভেবল লেজারে যদি কোনো নতুন লেজার ক্রিয়েট করতে হয়, সেই ক্ষেত্রে কোনো সিনিয়র স্টাফ অর্থাৎ কোনো অথরাইজড পারসন তাকেই কি করতে হবে, অথরাইজ করতে হবে এই নতুন লেজার ক্রিয়েট করার জন্য। এখানে ওই লেজারে নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। চেক দ্যাট orders are only accepted from customers who are within the credit terms and credit limit। অর্থাৎ আপনি যখন অডিট করতে গেলেন তখন ওই প্রতিষ্ঠানের কাছ থেকে চাইতে পারেন তাদের পলিসিটা, কাদেরকে তারা এনলিস্ট করেছে একজন কাস্টমার হিসেবে এবং কাদেরকে কতটুকুন ক্রেডিট লিমিট বা ক্রেডিট টার্ম অ্যালাউ করেছে। তাহলে ওই প্রতিষ্ঠানের যে পলিসি এবং প্রসিডিওর আছে, সেই পলিসি এবং প্রসিডিওর অনুসারেই কাস্টমারদেরকে ক্রেডিট লিমিট বা ক্রেডিট টার্ম অ্যালাউ করেছে কিনা সেটা আপনি এখন চেক করে দেখবেন। চেক দ্যাট কাস্টমার অর্ডারস আর বিং ম্যাচড উইথ প্রোডাকশন রিপোর্ট এন্ড ডিসপ্যাচ নোটস। বলতেছে এখন আপনি এই যে কাস্টমারের একটা অর্ডার গ্রহণ করবেন, অর্ডারের থেকে আপনি মিলায় দেখবেন যে যে পরিমাণ পণ্য অর্ডার দিয়েছে সেই পরিমাণ পণ্য প্রডিউস করা হয়েছে কিনা এবং সেই পরিমাণ পণ্যই কি করা হয়েছে কিনা, ডিসপ্যাচ করা হয়েছে কি না। তো এগুলো হলো আমাদের অর্ডারিং এর ক্ষেত্রে এই চারটা আমাদের কি বলছে, টেস্ট অফ কন্ট্রোলস অথবা আমরা যদি অডিট প্রসিডিওর যে নামেই আপনি বলেন না কেন। তাহলে দেখেন আমরা চ্যাপ্টার 6 কে 4 ভাগে ভাগ করছি। সেই 4 ভাগের প্রথম ভাগটা আমরা দেখলাম অর্ডারিং সিস্টেম। এই অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে আমাদের কি ধরনের রিস্ক অ্যারাইজ করতে পারে সেটা মিনিমাইজ করার জন্য আমরা কি ধরনের কন্ট্রোল ইমপ্লিমেন্ট করব, এবং একজন অডিটর আপনি যখন অডিট করতে যাবেন তখন কি ধরনের অডিট প্রসিডিওরস আপনি গ্রহণ করবেন, এটা কি করার জন্য, মিনিমাইজ করার জন্য। অডিট প্রসিডিওর গ্রহণ করবেন অ্যাসেস করার জন্য তাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা। স্যার যদি ফার্স্ট পয়েন্টটা আরেকটু বলতে হবে। জি জি, আপনি আবার একটু যদি বলতেন, প্রথমটা বোঝেন নাই। জি স্যার, প্রথমটা একটু স্যার। আচ্ছা আচ্ছা, বলতে চেক দ্যাট রেফারেন্সেস আর বিং অবটেইনড ফ্রম অল নিউ কাস্টমার্স। হ্যাঁ, যখন আপনি কোনো নতুন কাস্টমারকে আপনার এনলিস্ট করতে যাবেন, সেই কাস্টমারটাকে কে রেফার করেছে, হ্যাঁ এই রেফারেন্স গুলো আপনি একটু চেক করবেন আর কি, ক্লিয়ার? বা তার সম্পর্কে ডিটেইলড ইনফরমেশন সংগ্রহ করা হয়েছে কি না,
যেমন আমরা বলেছিলাম ক্রেডিট রেটিং ইনফরমেশন সংগ্রহ করার কথা, সংগ্রহ করেছে কিনা, তার বেসিক ইনফরমেশন যেমন তার লিগ্যাল স্ট্যাটাস, হ্যাঁ, তার যদি লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে আমরা বলেছিলাম আছে এইগুলো। এর বাইরে আপনি তার ব্যাংক ইনফরমেশন গুলো গ্রহণ করতে পারেন, হ্যাঁ, ব্যাংকের সাথে আপনি যোগাযোগ করে দেখতে পারেন আসলে তার ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন কেমন, এই সমস্ত আর কি। ক্লিয়ার? ওকে, এখন আপনাদের বইয়ের পেজ নাম্বার 100 এখানে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, আমি ওয়ার্ক এক্সাম্পলটা পড়াই দিব আপনাদের। ওয়ার্ক এক্সাম্পল থেকেও আপনাদের কোশ্চেন আসতে পারে। তো সবাই বই বের করেন, পেজ নাম্বার 100 বের করেছেন? जी सर, जी सर। ওকে, দেখেন এখানে বলতেছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ইজ এ লার্জ ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেলিং এ ইউনিক প্রোডাক্ট। তাহলে ম্যানুফ্যাকচারিং কোম্পানি এমসিএল, এটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটা একটা ইউনিক প্রোডাক্ট কি করে, সেল করে। ইট হ্যাজ অ্যান এস্টাবলিশড কাস্টমার বেস, যার কাস্টমার বেসটা এস্টাবলিশড, বাট অ্যাজ ইটস প্রোডাক্ট ইজ ইউনিক, যেহেতু এর প্রোডাক্টটা ইউনিক, it also receives regular inquiries from potential customers that have not bought product from MCL before. তাহলে সে রিসিভ করতেছে কোয়ারি কাদের কাছ থেকে? পটেনশিয়াল কাস্টমারদের কাছ থেকেও, যারা এখনো MCL এর কি করে নাই, পণ্য ক্রয় করে নাই। In respect of such new customers, MCL has a significant risk of taking orders from customers who might not be able to pay, যে পে করতে অ্যাবেল না, অ্যাবেল কি না সেটা। In order to mitigate this risk, MCL should put following controls in place. তাহলে দেখেন আপনাদের পরীক্ষায় এই ঠিক উপরের এই এক্সাম্পলটুকু উঠিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে নিচের কোনটা সঠিক বা নিচের কোনটা, কোন কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করা দরকার এই রিস্কটা মিনিমাইজ করার জন্য। তাহলে ওয়ার্ক এক্সাম্পল গুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলতেছে প্রথম যে কন্ট্রোলটা বলতেছে MCL should have a policy of obtaining credit checks on all new customers from a reputable credit agency such as দিয়ে একটা ক্রেডিট রেটিং কোম্পানির নাম দিয়েছে। সেকেন্ডটা বলতেছে MCL should ensure that it sets লিমিটেড ক্রেডিট টার্মস ফর নিউ কাস্টমার্স, নতুন কাস্টমারদের জন্য এই খুব লিমিটেড স্কেলে ক্রেডিট টার্ম অ্যালাউ করবে আর কি, such as low credit limit or a short credit period, although this term should be reviewed once the relationship is established. যখন তাদের সাথে ক্রয় বিক্রয় বাড়বে, রিলেশনশিপটা এস্টাবলিশড হবে, তখন কি করতে পারে, তখন এই ক্রেডিট টার্ম বা ক্রেডিট লিমিটটা কি করতে পারে, বাড়াইতে পারে। A senior member of staff should sign off of all new customers before orders are accepted. অর্ডার গ্রহণ করার আগে একজন সিনিয়র মেম্বার কি করবে, সমস্ত এই নিউ কাস্টমারের ডেটা এনলিস্টমেন্ট এগুলো সব কি করবে, সে সাইন করবে। This member of staff should check that appropriate credit reference have been obtained and that the credit terms extended are reasonable. New customer accounts should be reviewed and followed up for prompt payment until a relationship is established. যতক্ষণ না তাদের সাথে একটা গুড রিলেশনশিপ ওয়েট করতেছে ততক্ষণ পর্যন্ত এই নতুন কাস্টমারের টার্মস এন্ড কন্ডিশন এগুলো রিভিউ করতে হবে এবং ফলো আপে রাখতে হবে। So MCL is in a strong position to set limited credit terms to new customer as it is the sole source of product. Other companies might have to balance the risks of customer not paying with the need to encourage new customer to use them rather than their concentrate on the credit checks and the authorities by senior staff. তাহলে এই এক্সাম্পলটা থেকেও আপনাদের প্রশ্ন আসতে পারে, উপরের অংশটুকু লিখে দিতে পারে, দিয়ে বলতে পারে যে MCL নিচের কোন কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করবে এই রিস্কটা কি করার জন্য, মিনিমাইজ করার জন্য। ওকে,
এবার আসেন আপনাদের এই বইয়ের পেজ নাম্বার 100তেই একটা ওয়ার্ক এক্সাম্পল দেয়া আছে আর একটা টেস্ট অফ কন্ট্রোলস ওভার অর্ডারিং। কি বলছে? The audit senior at MCL has been asked to test control over sales, particularly with reference to new customers. There are 3 controls in particular that he should check. এক নাম্বার বলতেছে obtaining credit references, setting credit terms, and third বলতেছে authorization. The senior would select a sample of new customer. Senior এখন অডিট করতে যায় কি করবে? একটা নিউ কাস্টমার সিলেক্ট করবে by comparing the current year receivable ledger with the prior year one. He would then ask to member of the sales team for the customer file. তারপর সে কাস্টমার ফাইলটা চাইবে এবং this file should contain the detail of credit terms, evidence that the customer has been authorized by the sales director and when. কখন? তাহলে দেখেন আপনাদের এই উপরের অংশটুকুন দিতে পারে যে এমসিএল আস্ক করেছে কি টেস্ট অফ কন্ট্রোলস ওভার সেলস, সেই ক্ষেত্রে আপনি কি ধরনের অডিট প্রসিডিউরস গ্রহণ করবেন। নিচে কয়েকটা অপশন দিল, দিয়ে বললো নিচের কোনটা কারেক্ট। যাই হোক, এখন পেজ নাম্বার 101 সবাই বের করেন। এই পেজ নাম্বার 101-এ ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন, যার ডান পাশে বলা আছে এক্সাম স্ট্যান্ডার্ড। এই কোশ্চেনটা আপনারা পড়েন, সময় হলো 3 মিনিট। আপনারা এটা পড়ে আমাকে আনসারটা বলেন। হয়েছে। বলেন কোনটা কোনটা? এক আর 4। নাম্বার 1 and 4। নাম্বার 1 and 4। অন্য কেউ? ওকে, আমি পড়ে আপনাদের বলে দিই কোনটা কোনটা হবে। MC PLC is a company that has had a number of inquiries from potential new customer in recent months. The sales director is excited at this potential sales growth.
but the finance controller is concerned that the company could be exposed to the risks of increased bad debts. তাহলে এই এমসি পিএলসি কোম্পানি কি করলো, অনেকগুলো কোয়ারি পেলো নতুন কাস্টমারের কাছ থেকে, এবং এই কোয়ারি গুলো পেয়ে সেলস ডিরেক্টর খুব এক্সাইটেড। কি কারণে? তার সেলস বাড়বে। অন দ্য আদার হ্যান্ড ফাইন্যান্স কন্ট্রোলার বলতেছে যে সে কিছু রিস্ক দেখতে পাচ্ছে। কি হতে পারে? এর কারণে রিস্ক এক্সপোজড করতে পারে, ব্যাড ডেট ইনক্রিজড হতে পারে। Which two of the following internal controls will mitigate the risks of bad debts arising from new customer? তাহলে এই যে সে সাসপেক্ট করতেছে একটা রিস্ক, অর্থাৎ ব্যাড ডেটস ইনক্রিজড হতে পারে, সেক্ষেত্রে এই রিস্কটাকে কিভাবে মিটিগেট করা যেতে পারে, ইন্টারনাল কন্ট্রোল কোনটা থাকা দরকার সেটা আমরা একটু দেখি। প্রথমটা বলতেছে অবটেইনিং এ ক্রেডিট রেফারেন্স ফর নিউ কাস্টমার্স। তাহলে যদি আমরা নতুন কাস্টমারের কাছে বিক্রি করি অথবা কোনো ক্রেডিট টার্ম অ্যালাউ করি, সেই কাস্টমারের যদি ক্রেডিট রেটিংটা ভালো থাকে, তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ভালো থাকে, তাহলে আমাদের জন্য এই রিস্কটা মিনিমাইজ করা সম্ভব। তাহলে যারা অ্যানসার দিয়েছেন 1 নাম্বার কারেক্ট, অবটেইন এ ক্রেডিট রেফারেন্স ফর নিউ কাস্টমার্স। ম্যাচিং অফ কাস্টমার অর্ডারস উইথ ডিসপ্যাচ নোটস, এটা আমরা অর্ডার তো মিলে দিতে পারি, এটা আমার ইন্টারনাল প্রসিডিউরস, যেটা এটা মিটিগেট করবে না। কোটিং দ্য কারেক্ট প্রাইস টু কাস্টমার্স মেকিং অর্ডার, কাস্টমারকে যখন অর্ডার দিব তখন সঠিক প্রাইসে অর্ডার দিব, সেটাও আমার এই রিস্কটা মিনিমাইজ করবে না। অথরাইজেশন অফ নিউ কাস্টমার্স বাই এ সিনিয়র স্টাফ মেম্বার, রাইট। যখন আমি কোনো একটা নতুন কাস্টমার আমার প্রতিষ্ঠানে এনলিস্টেড করব, অবশ্যই তাকে আমাদের যে পলিসি বা প্রসিডিওর থাকবে সেই পলিসি প্রসিডিওর অনুসারেই অথরাইজ করা হচ্ছে কিনা সেটা সঠিকভাবে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলেই এই রিস্কটা মিনিমাইজ করা যাবে। তাহলে এটাকেও আমরা একটা সঠিক আনসার হিসেবে ধরে নিতে পারি। অথরাইজেশন ফর চেঞ্জেস ইন কাস্টমার ডেটা, এটাও ইন্টারনাল ব্যাপার। কাস্টমার ডেটা যদি চেঞ্জ হয় সেটা আমরা চেঞ্জ করে নেব, যেটার সাথে ব্যাড ডেটের সম্পর্কটা কম। তাহলে আমাদের আনসারটা হবে এই 1 এবং 4, যারা দুইজন আনসার দিয়েছে সঠিক আনসার দিয়েছে। এই 1 এবং 4 আপনাকে কি করতে হবে, সঠিক আনসার হিসেবে টিক দিতে হবে পরীক্ষার হলে। ওকে, তাহলে আমরা অর্ডারিং সিস্টেমের 3টা সেগমেন্ট আমরা শেষ করলাম। এখন আমরা দেখব ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং এর ক্ষেত্রে। তো ডিসপ্যাচ এবং ইনভয়েসিং এর ক্ষেত্রে আমার কি ধরনের রিস্ক থাকতে পারে? প্রথম রিস্কটা বলতেছে গুডস মে বি dispatched but not recorded, so they are lost to the business. কি হলো? আপনি একটা পণ্যের অর্ডার গ্রহণ করলেন, সেই পণ্যটা প্রডিউস করার পর আপনি যখন ডিসপ্যাচ করলেন, সেটা আপনার বুকস অফ রেকর্ডসে আপনি রেকর্ডিংটা করলেন না সঠিকভাবে। তো যদি আপনি ডিসপ্যাচ করলেন পণ্যটা কিন্তু সেই রেকর্ডটা সঠিকভাবে যদি না রাখেন, তাহলে কি হবে? আপনি ইনভয়েস করতে পারবেন না কাস্টমারের কাছে এবং আপনি টাকা পাবেন না। হ্যাঁ, তাহলে কি হবে? এটা প্রতিষ্ঠানের জন্য লস হবে, ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য বলতেছে যখনই ডিসপ্যাচ করা হবে তখনই প্রপারলি রেকর্ড করা হচ্ছে কিনা সেটাকে কি করতে হবে, এনশিওর করতে হবে, এই রিস্কটা মিনিমাইজ করার জন্য। যাই হোক, প্রথম রিস্কটা বলতেছে যে পণ্য কি করা হচ্ছে, ডিসপ্যাচ করা হচ্ছে, বাট প্রপারলি রেকর্ড করা হচ্ছে না, যার কারণে কি করতে পারবে না প্রতিষ্ঠান, ইনভয়েসও করতে পারবে না। সেকেন্ডটা বলছে গুডস মে বি ডিসপ্যাচ বাট নট ইনভয়েস ফর। গুডস আপনি ডিসপ্যাচ করলেন, প্রপারলি রেকর্ডও করলেন, কিন্তু তার জন্য কোন ধরনের ইনভয়েস আপনি ক্রিয়েট করলেন না, অর্থাৎ আপনি ইনভয়েস ক্রিয়েটও করলেন না, ওই কাস্টমারকে দিলেন না, তাহলে কাস্টমার কি করলো, পে নাও করতে পারে এবং প্রতিষ্ঠানের জন্য কি হবে, লস হতে পারে। ইনভয়েস মে বি রেজড ইন এরর উইথ রেজাল্টিং কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন। আপনি একটা ইনভয়েস ক্রিয়েট করলেন, সেখানে যদি কোনো ধরনের ভুল হয় তাহলে কাস্টমার কি করতে পারে, হ্যাঁ, কাস্টমার কমপ্লেন করতে পারে, ডিসস্যাটিসফাইড হতে পারে আপনার উপর, এবং সে কি করতে পারে, আপনার কম্পিটিটরের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারে। তো এটাও একটা ইম্পর্টেন্ট এরিয়া
যে আপনি যখন ডিসপ্যাচ করবেন বা ইনভয়েসিং করবেন তখন সঠিক কোয়ান্টিটি সঠিক প্রাইস অনুসারে আপনাকে কি করতে হবে, ইনভয়েস করতে হবে। And last one বলতেছে invoice may be wrongly cancelled by credit notes and resulting loss to the business. আপনি ইনভয়েস করলেন কিন্তু ভুলক্রমে যদি কোনো ক্রেডিট নোট তার এগেইনস্টে ইস্যু করে ফেলেন তাহলে কি হবে, প্রতিষ্ঠানের জন্য এটা লসের কারণ হতে পারে। তাহলে ডিসপ্যাচ এবং ইনভয়েসিং এর ক্ষেত্রে আমরা এই 4 ধরনের উইকনেস দেখতেছি, হ্যাঁ, বা রিস্ক আমরা দেখতে পাচ্ছি। পরীক্ষায় এই 4 ধরনের রিস্ক তো আপনাকে বলতে পারে যে ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং এর ক্ষেত্রে নিচের কোনটা রিস্ক হিসেবে আপনি আইডেন্টিফাই করবেন। এখান থেকে একটা দিল আর অর্ডারিং এর ক্ষেত্রে 3টা হয়ে দিল, তাহলে আপনাকে সঠিক আনসারটা দিতে হবে এখানে 4টার যে কোনো একটা যেটা তুলে দিবে সেটাই। এখন আমরা দেখি কন্ট্রোল সিস্টেম। এই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য আমরা কি ধরনের কন্ট্রোল নিতে পারি। প্রথমে বলতেছে অথরাইজেশন অফ ডিসপ্যাচ অফ গুডস, যে পরিমাণ পণ্য আপনি ডিসপ্যাচ করবেন সেটা প্রপারলি অথরাইজ করা হচ্ছে কিনা, অর্থাৎ সেগ্রিগেশন অফ ডিউটি গুলো সঠিকভাবে পালন করা হয়েছে কিনা। যদি প্রপারলি অথরাইজই হয় দেন আপনি কি করবেন, গুডসটা ডিসপ্যাচ করবেন, আদারওয়াইজ নট। সেকেন্ডটা বলছে এক্সামিনেশন অফ গুডস আউটওয়ার্ড অ্যাজ টু কোয়ান্টিটি, কোয়ালিটি এন্ড কন্ডিশন। বলতেছে যখন আপনি ডিসপ্যাচ করবেন তখন অবশ্যই এই পণ্যের কোয়ান্টিটি, কোয়ালিটি এবং কন্ডিশন এই 3টা আপনি এনশিওর করে দিবেন যাতে কাস্টমার ডিসস্যাটিসফাইড না হয়, প্রতিষ্ঠানের যেন কি না হয়, দুর্নাম না হয়। রেকর্ডিং অফ অল গুডস আউটওয়ার্ডস অন ডিসপ্যাচ নোটস, এটা এনশিওর করতে হবে আপনার প্রেমিসেস থেকে অথবা আপনার ওয়্যার হাউস থেকে যে পরিমাণ পণ্য বেরোয় যাবে প্রত্যেকটাই সঠিকভাবে কি করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। এগ্রিমেন্ট অফ ডিসপ্যাচ নোটস টু কাস্টমার অর্ডারস এন্ড ইনভয়েসেস, ডিসপ্যাচ নোটসটার সাথে কাস্টমার অর্ডারটাকে এখন সঠিকভাবে মিলাতে হবে যে একজন কাস্টমার একটা পণ্যের 100টা অর্ডার দিয়েছে, তাহলে 100টাই কি করা হয়েছে কিনা, ডিসপ্যাচ করা হচ্ছে কিনা, এবং এই 100টার জন্যই ইনভয়েস ক্রিয়েট করা হয়েছে কি না। প্রি-নাম্বারিং অফ ডিসপ্যাচ নোটস এন্ড রেগুলার চেকস অন সিকোয়েন্স, বলতেছে ডিসপ্যাচ নোটটা কি থাকবে, প্রি নাম্বারড থাকবে, অর্থাৎ একের পর 2, 3, 4, 5 সিকোয়েন্সটা মেইনটেইন করে যেতে হবে। আর যদি সফটওয়্যার বেস হয় সেখানে সফটওয়্যার বেস জেনারেট হয়ে বেরোবে, কিন্তু সেটারও কি থাকতে হবে, সিকোয়েন্স থাকতে হবে। কন্ডিশন অফ রিটার্ন চেক, যদি কোনো পণ্য কোনো কাস্টমার রিটার্ন ফেরত পাঠায়, আপনাদের যদি পলিসি থাকে রিটার্ন গ্রহণ করার, তাহলে সেই রিটার্নটার কন্ডিশনটা ঠিক আছে কিনা সেই কন্ডিশনটা চেক করেই সেই রিটার্নটা অ্যাকসেপ্ট করতে হবে, আদারওয়াইজ নট। রেকর্ডিং অফ গুডস রিটার্ন অন গুডস রিটার্ন নোটস, যে গুডস গুলো রিটার্ন আসতেছে সেটা গুডস রিটার্ন নোটে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে যাতে ক্রেডিট নোটটা সঠিকভাবে কি করা হয়, জেনারেট করা হয়, এবং সেই ক্রেডিট নোটের দ্বারা উপরে আমরা একটা দেখলাম যে ক্রেডিট নোট দ্বারা যাতে আমার কোনো ইনভয়েস ক্যান্সেল না হয়ে যায় সেইটাও আমাদের কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে এই বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে কিসের ক্ষেত্রে, ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং এর ক্ষেত্রে আপনি কিভাবে রিস্কটা মিনিমাইজ করতে পারেন সেটার জন্য কি ধরনের কন্ট্রোল আপনি ইমপ্লিমেন্ট করবেন। এখন আমরা দেখব ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং এর ক্ষেত্রে আপনার কি ধরনের অডিট প্রসিডিউরস গ্রহণ করবেন টু মিনিমাইজ দ্য রিস্ক এট অ্যাকসেপ্টেবল লো লেভেল। হ্যাঁ, কন্ট্রোলটা আমরা দেখলাম এবং এখন আমরা দেখব যে অডিট প্রসিডিউরস কি আপনি গ্রহণ করবেন একজন অডিটর হিসেবে আপনি আপনার অডিট রিস্কটা মিনিমাইজ করার জন্য। প্রথমে বলতেছে কি যে ভেরিফাই ডিটেইলস অফ ট্রেড সেলস অর গুড ডিসপ্যাচ নোট উইথ সেলস ইনভয়েস। এই সেলস ইনভয়েসের সাথে বলতেছে যে আপনি যখন অডিটর অডিট করতে যাবেন তখন আপনি ওই প্রতিষ্ঠানের কাছ থেকে একটা গুডস ডিসপ্যাচ নোট চাইতে পারেন। সেই নোটসে যে পরিমাণ অ্যামাউন্ট লেখা, যে পরিমাণ কোয়ান্টিটির কথা লেখা আছে সেইটার সাথে আপনি একটা ইনভয়েস, তার জন্য যে ইনভয়েস ক্রিয়েট করা হয়েছে সেই ইনভয়েসটা নিয়ে তার সাথে ক্রস ম্যাচ করে দেখতে পারেন, এবং যে সেলস অর্ডার গ্রহণ করা হয়েছে তার সাথেও আপনি কি করতে পারেন, চেক করে দেখতে পারেন। সেখানে কি কি চেক করতে পারেন, কোয়ান্টিটিটা চেক করতে পারেন যে কোয়ালিটিটা এনশিওর করা হয়েছে কিনা, প্রাইস যেটা কোট করা হয়েছে সেই কোট অনুসারেই কি করা হয়েছে কিনা, বিলটা করা হয়েছে কিনা, ক্যালকুলেট করে দেখতে পারেন কোন ধরনের ভুল আছে কিনা, এই বিষয়বস্তুগুলো আর কি।
মোমেনা আক্তার প্লিজ বলেন। মোমেনা কিছু বলবেন, হ্যান্ড রেজ করেছিলেন। সরি স্যার, চাপ পড়ে হ্যান্ড রেজ হয়ে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। এরপর আপনি ভ্যাট দেখতে পারেন, ভ্যাটটা সঠিকভাবে ডিডাক্ট করা হয়েছে কিনা, এই বিষয়গুলো আর কি। এটা হলো আপনার অডিট প্রসিডিউরের একটা অংশ। সেকেন্ডটা হলো ভেরিফাই ডিটেলস অফ ট্রেড সেলস উইথ এন্ট্রিজ ইন ইনভেন্টরি রেকর্ড। এখন আপনি কি করবেন, একজন অডিটর হিসেবে আপনি ইনভেন্টরি রেকর্ডটা চাইতে পারেন এবং সেই সাথে আপনি দেখতে পারেন যে পরিমাণ সেলস করা হয়েছে কোনোটা সেলস ইনভয়েস নিয়ে, সেই পরিমাণ কোয়ান্টিটি ইনভেন্টরি থেকে বাদ দেওয়া হয়েছে কি না। ভেরিফাই নন রুটিন সেলস, যদি কোনো নন রুটিন সেলস থাকে সেটা আপনি ভেরিফাই করতে পারেন, যেটা রুটিন নয়। আমি নন রুটিন সেলস বা নন রুটিন ট্রানজেকশন কি হতে পারে এটা 5 নাম্বার চ্যাপ্টারে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। টেস্ট নিউমেরিক্যাল সিকোয়েন্স অফ ডিসপ্যাচ নোটস এন্ড ইনকোয়ারি ইনটু মিসিং নাম্বার। আপনি একটু চেক করতে পারেন যে ডিসপ্যাচ নোট গুলো সিকোয়েন্সিয়ালি আসে কিনা, 1 2 3 4 5 6 7 8 এভাবে। যদি কোনোটা মিসিং থাকে তাহলে কেন এটা মিসিং সেটা আপনি কোয়ারি করতে পারেন, যে এখানে কোনো ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি আছে কিনা বা কোনো ধরনের এরর আছে কিনা, এই সেটা এনশিওর করার জন্য। টেস্ট নিউমেরিক্যাল সিকোয়েন্স অফ অর্ডার ফর্মস এন্ড ইনকোয়ারি টু মিসিং অর্ডার ফর্ম। Check that dispatches of goods free of charge or on special terms have been authorized by the management. যদি কোনো ধরনের স্পেশাল টার্মস কোনো কাস্টমারকে ম্যানেজমেন্ট কি করে থাকে, অথরাইজ করে থাকে, সেই টার্মস অনুসারেই তাকে ডিসপ্যাচ করা হচ্ছে কিনা। এই বিষয়গুলো আপনি কি করবেন, একজন অডিটর যখন একটা প্রতিষ্ঠান অডিট করতে যাবেন, সেই প্রতিষ্ঠান অডিট করার সময় ডিসপ্যাচ এবং ইনভয়েসিং এর অংশটুকু যখন আপনি অডিট করবেন, তখন এই কন্ট্রোল ইন্টারনাল কন্ট্রোল অ্যাসেস করার জন্য এই অডিট প্রসিডিউরস গুলো আপনি গ্রহণ করতে পারেন। আপনাদের বইয়ের পেজ নাম্বার 102 102 এ একটা ওয়ার্ক এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা আমি এখন একটু পড়াই দেব। সবাই পেজ নাম্বার 102 ওপেন করেন। জি স্যার করে। ওকে, এমসিএল, ওই যে ওই এমসিএল এর আগের এক্সাম্পল থেকেই কন্টিনিউ করতেছে। দেখেন, এমসিএল হ্যাজ এক্সপেরিয়েন্সড a number of requests from credit notes recently as a result of alleged poor condition of goods when they arrive with customers. তাহলে তারা কি রিসিভ করলো, কোয়ারি রিসিভ করলো যে কাস্টমার যখন তার প্রোডাক্ট গুলো রিসিভ করতেছে পুয়ার কন্ডিশন তারা দেখতে পাচ্ছে। In order to ensure that credits are not being wrongly issued, MCL needs to ensure that it has sufficient control over dispatch of its goods and they are received by the customers. MCL should ensure that goods are checked before they leave MCL premises to ensure that goods are packaged appropriately and are not damaged when they leave. অর্থাৎ প্রথম যে কোয়ারিটা আসছে যে পুয়ার কন্ডিশনে পৌঁছাচ্ছে, সেইটাকে এনশিওর করার জন্য এই ইন্টারনাল কন্ট্রোলটা এমসিএল ইমপ্লিমেন্ট করতে পারে। সেটাকে বলতেছে প্রথম যে প্রত্যেকটা পণ্যই সঠিকভাবে চেক করতে হবে এবং সঠিকভাবে প্যাকেট করা হচ্ছে কিনা, হ্যাঁ, এবং কন্ডিশন গুলো ঠিক থাকবে কিনা যতক্ষণ পর্যন্ত না কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে, সেটা এনশিওর করার জন্য। Evidence of the check could be made by the checker signing a dispatch note to accompany the goods to the customers. তাহলে চেকার সেটা চেক করে তার একটা সিগনেচার সিল দিয়ে দিবে যে সে প্রত্যেকটা পণ্যই সঠিকভাবে চেক করেছে। MCL could try to ensure that goods are not left with the customer until a similar quality check has been carried out by the member of customer staff and similarly evidenced on the dispatch note, a copy of which can be left with the customer. তাহলে বলতেছে যে কাস্টমার যখন পণ্যটা রিসিভ করবে এবং সে তার পণ্যটা বুঝে পেয়ে যখন সে এনশিওর করবে যে না সে তার কন্ডিশন অনুযায়ী পণ্যটা পেয়েছে, সেই পর্যন্ত তাকে কি করতে হবে, ওয়েট করতে হবে। হ্যাঁ, এই কাস্টমারের ফিডব্যাকটা তাকে কি করতে হবে, সংগ্রহ করতে হবে।
This step would mean that MCL had more control over quality of the goods that arrived at the customer and more knowledge about the condition of the goods and whether a credit note was required. If the customer has signed that the condition appeared fine when the goods arrived, customer will have to give further justification to obtain a credit. তাহলে এই এক্সাম্পলটাই যদি আপনাদের পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, তাহলে আপনাকে কি কি কন্ট্রোল গুলো, অর্থাৎ বললো যে কাস্টমারের কাছ থেকে এই কোয়ারি গুলো আসছে, এই কোয়ারি গুলো মিট আপ করার জন্য কি কি ধরনের ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করা দরকার, আপনাকে 2টা বা 3টা অপশন দিল, দিয়ে বললো অ্যাবাভ অল, অথবা এখান থেকে একটা দিল, অন্য জায়গা থেকে 2টা 3টা দিল, দিয়ে বললো যে কোনটা সঠিক, আপনাকে সঠিকটা আনসারটা দিতে হবে। ওকে, এবার আসেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 103, এখানেও একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, সেটাও আমি একটু পড়াই দিই। MCL have recently been the subject of the Commissioner of VAT inquiry into errors in their invoicing impacting on VAT declared. MCL have asked an assurance provider to review the controls in place of our invoicing to see what can be improved in the system. VAT authority কাছ থেকে একটা কোয়ারি আসছে, কোয়ারি আসার কারণে MCL একটা অডিট ফার্মকে কি করলো, নিয়োগ করলো, যে তাদের এই ইনভয়েসিং এর ক্ষেত্রে কি ধরনের কন্ট্রোল ইমপ্লিমেন্ট করা দরকার সেটা এনশিওর করা। As a minimum, the assurance provider will expect to see following controls of our invoice preparation. আপনি যখন অডিট করতে যাবেন, এটা রিভিউ করতে যাবেন, তখন আপনি নিম্নোক্ত 3টা বিষয়ের কথা বলতেছে, আপনি এক্সপেক্ট করবেন যে এই 3টা কন্ট্রোল তার প্রতিষ্ঠানে আছে। কি কি কন্ট্রোল? প্রথম কন্ট্রোল বলতেছে এভিডেন্স দ্যাট সেলস ইনভয়েস has been agreed to the good dispatch note to confirm quality of goods sold. Evidence that the sales invoice has been agreed to the order to confirm the price of the goods sold, and evidence that calculation of the invoice on the invoice including the VAT calculation have been checked. তাহলে আমার মনে হয় এখান থেকেও প্রশ্ন আসতে পারে, আপনাকে এই MCL এর নাম অথবা বললো XYZ কোম্পানি অথবা অমুক কোম্পানি দিয়ে এইরকম এক্সাম্পলটা তুলে দিয়ে বললো যে নিচের কোন কন্ট্রোল গুলো থাকা দরকার আপনার মনে হয়। হ্যাঁ, বললো নিচে 2টা দিল আর 2টা অন্য কোথাও থেকে দিল, তাহলে আপনাকে সঠিক 2টা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ওকে, এখন পেজ নাম্বার দেখেন 103, এই পেজ নাম্বারও একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, এক্সাম স্ট্যান্ডার্ড। আপনারা এই কোশ্চেনটা পড়েন, পড়ে আমাকে আনসারটা দেন। টাইম 2 মিনিটস। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো সবাই এটা পড়ে আনসার দেওয়ার চেষ্টা করেন, ভুল হলেও কোনো সমস্যা নেই, লজ্জার কিছু নাই, আমরা শিখতে আসছি। একটা বিষয় মাথায় রাখবেন, শেখার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। যেটা পারবেন বা জানবেন বা আপনি জানেন সেই ক্ষেত্রে আপনি হা বলবেন, যেটা আপনি জানেন না, পারেন না, বোঝেন না, সেইটা সরাসরি না বলবেন, ভেতরে কোনো কিছু রাখবেন না, তাহলে শিখার জায়গাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, অর্থাৎ আপনি যেটা জানেন না, বোঝেন না, পারেন না, সেটা অকপটে স্বীকার করতে কোনো সমস্যা নাই, লজ্জার কিছু নাই। আপনি শিখে নেবেন, পারেন না একটা বিষয় শিখে নেবেন। আর যদি আপনি না পেরে আপনি যদি বোঝান যে আপনি পারেন, তাহলে কিন্তু একটা বিপরীত ইফেক্টের আছে, আপনি পরবর্তীতে পারলেন না, সেটা আপনার শিখাও হলো না, আপনি কর্মক্ষেত্রে ভালোও করতে পারবেন। তাহলে শিখার ক্ষেত্রে 2টা বিষয় মাথায় রাখবেন, আপনি যেটা পারেন সেটা হা, আর যেটা পারেন না সেটা না, ভেতরে কোনো কিছু নাই। যেটা না পারেন সেটা সঠিকভাবে শিখে নেবেন, আর যেটা পারেন সেটাকে আবার একটু রিঅ্যাসেস করে নেবেন। তো আপনারা একটু দেখেন পেজ নাম্বার 103, এই 103 নাম্বার পেজে এক্সাম স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন আছে, ইন্টারেক্টিভ কোশ্চেন 2, ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং, এর উপর এই প্রশ্নটা আপনারা পড়েন এবং আপনারা আনসার দেওয়ার চেষ্টা করেন। 2 মিনিট সময়।
স্যার আই থিঙ্ক 3 নাম্বারটা। স্যার 1 আর 3 হবে আমি মনে করি স্যার। 1 আর 3 স্যার 1 3 4। আচ্ছা, অনেকেই 1 আর 3 বলছেন, আনসার তো 3টা দরকার, 2টা হলো, আরেকটা কোনটা? 3 4 স্যার 1 আর লাস্টের দুটা। 1 আর লাস্টের 2টা একজন বলেছেন, আর কেউ? স্যার 1 3 4। স্যার 2 বাদে বাকি সবগুলো। 2 বাদে স্যার, বাকি 1 3 4 3 4, আর কেউ? ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, কোনো সমস্যা নাই। Which 3 of the following controls will help to mitigate the risks of goods being dispatched but not invoiced? প্রশ্নটা পড়ে আগে বুঝতে হবে প্রশ্নে কি চাচ্ছে, তারপর না আপনি আনসার খুঁজবেন। Which 3 of the following, নিচের কোন 3টা কন্ট্রোলস will help, সাহায্য করবে, to mitigate, মিটিগেট করতে, the risks of goods being dispatched but not invoiced? গুডস ডিসপ্যাচ করা হয়েছে কিন্তু ইনভয়েস করা হয় নাই, এই রিস্কটা মিনিমাইজ করতে পারে নিচের কোন 3টা কন্ট্রোল? তাহলে গুডস আমি কি করলাম, ডিসপ্যাচ করলাম কিন্তু ইনভয়েস করা হচ্ছে না, সেই রিস্কটা মিনিমাইজ হবে। প্রথম বলতেছে প্রি নাম্বারিং অফ গুডস ডিসপ্যাচ নোটস এন্ড রেগুলার চেক অন সিকোয়েন্স, রাইট? তাহলে আমার ডিসপ্যাচ নোটটা কি থাকবে, প্রি নাম্বার থাকবে, এবং কোনো ধরনের মিসিং যাতে না থাকে সেটা আমরা এনশিওর করব, রাইট? তো অনেকে 1 নাম্বার বলেছেন, 1 নাম্বার আনসার নিলাম, এটা সঠিক হতে পারে। 2 প্রি নাম্বারিং অফ ইনভয়েস এন্ড রেগুলার চেক অন সিকোয়েন্স, এটা আমার তো পরবর্তী ধাপ, তো এটা আমি আপাতত নিলাম না আনসারটা, দেখি পরের 2টা কি আছে। ম্যাচিং অফ গুড ডিসপ্যাচ নোট উইথ অর্ডারস এন্ড ইনভয়েস, রাইট? আমি এখন গুড ডিসপ্যাচ নোটটাকে অর্ডারের সাথে মিলাই দেখব যে কি পরিমাণ আসলে অর্ডার দিয়েছিল এবং সেই পরিমাণ ইনভয়েস করেছে কিনা। রেগুলার রিভিউ অফ ডিসপ্যাচ নোট নট ম্যাচড উইথ ইনভয়েসেস, রেগুলারলি আমি অবশ্যই চেক করব। তাহলে রাইট, অধিকাংশই আপনারা সঠিক আনসার দিয়েছেন, 1 3 এবং 4, এই 3টা আনসার, এবং 2 নাম্বারটা পরবর্তী ধাপ, সেটা হবে না। থ্যাংক ইউ, আসলে আপনারা বুঝতে পেরেছেন এবং এই সঠিকভাবে পড়ালেখা করেন, আমি আশা করব সবাই প্রথমবার পরীক্ষায় পাশ করে যাবেন অ্যাসুরেন্স। ওকে, এখন আমরা আমাদের থার্ড স্টেপ, এই চ্যাপ্টারটাকে যে 4 ভাগে ভাগ করেছিলাম তার 3য় অংশটুকু আমি পড়াবো। জানি না এটা শেষ করতে পারবো কিনা, অলরেডি 8টা 20 বাজে, 10 মিনিট আছে আমাদের হাতে সময়। তো যতদূর পারি আমি আজকে কভার করব, নাহলে নেক্সট ডেতে আমি কভার করে দিব। রেকর্ডিং, থার্ডটা হলো রেকর্ডিং। রেকর্ডিং এর ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ইন্টারনাল কন্ট্রোল কি থাকা দরকার, সরি রিস্ক কি ধরনের রিস্ক থাকতে পারে এখানে। 1 নম্বরে বলতেছে রেকর্ডিং এর ক্ষেত্রে রিস্ক বলতেছে ইনভয়েসড সেলস might not be properly recorded। তো আপনি যদি প্রপারলি রেকর্ড না করেন তাহলে কি হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি এটা ইনভয়েসটা কালেকশন নাও করতে পারেন, অ্যামাউন্ট কালেকশন নাও করতে পারেন, কার কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে আপনি কালেক্ট নাও করতে পারেন। ক্রেডিট নোটস মাইট নট বি প্রপারলি রেকর্ডেড, ক্রেডিটস নোটটা আপনি কি করতে পারেন না, প্রপারলি রেকর্ড নাও করতে পারেন। একটু আগেই দেখলাম যদি আপনার ক্রেডিট নোট রেকর্ডিংটা ভুল হয় তার দ্বারা কি ইনভয়েস ক্যান্সেল হয়ে যেতে পারে, তাই না? সেলস মাইট বি রেকর্ডেড ইন রং কাস্টমার অ্যাকাউন্টস, আপনি রহিমের নামে রেকর্ড করতে আপনি করিমের নামে রেকর্ড করে ফেলছেন, তাহলে কি হবে,
করিম যখন এই ইনভয়েসটা পাবে তখন সে কি হবে, সে ডিসস্যাটিসফাইড হতে পারে, তাই না? আবার সঠিক জনের কাছে ইনভয়েস না করার কারণে প্রতিষ্ঠান টাকা নাও পেতে পারে। ডেটস মাইট বি ইনক্লুডেড অন দ্য রিসিভেবল লেজার দ্যাট আর নট কালেক্টেবল। আপনি ব্যাড ডেটস বহুদিন ধরে আছে, হ্যাঁ, যেটা আসলে আর কালেক্টেবল না, যে প্রতিষ্ঠানের কাছে আপনি টাকাটা পাবেন সেই প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, তো এটা প্রতিষ্ঠানের জন্য কি হবে, একটা ক্ষতির কারণ হতে পারে। তো এই রেকর্ডিং এর ক্ষেত্রে আমরা যে ধরনের রিস্ক দেখলাম, সেই রিস্কটা মিনিমাইজ করার জন্য আমরা কি ধরনের কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারি, অর্থাৎ একটা প্রতিষ্ঠান কি ধরনের ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারে টু মিনিমাইজ দিস রিস্ক এট অ্যাকসেপ্টেবল লো লেভেল অর এলিমিনেট দ্য রিস্ক। যাও মজা টজা খাওয়াবো, খাচ্ছি খাওয়াবো কালকে। প্রথমেই বলতেছে যে সেগ্রিগেশন অফ ডিউটিস, ডিউটিটা কি করতে পারে, সেগ্রিগেট করতে পারে, হ্যাঁ, সেগ্রিগেশন অফ ডিউটি প্রথমে আমরা দেখলাম। সেগ্রিগেশন অফ ডিউটি যদি থাকে একটা প্রতিষ্ঠানে তাহলে এই রিস্কটা আমরা মিনিমাইজ করতে পারি। রেকর্ডিং অফ সেলস ইনভয়েসেস সিকোয়েন্স এন্ড কন্ট্রোল ওভার স্পয়েলড ইনভয়েসেস, বলতেছে যে ইনভয়েসের সিকোয়েন্সটা সঠিকভাবে মেইনটেইন করতেছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট, এবং যদি কোনো স্পয়েল হয় ইনভয়েস সেইটার উপর কোনো কন্ট্রোল আছে কিনা প্রতিষ্ঠানের, কতগুলো ইনভয়েস স্পয়েলড হলো, হ্যাঁ, সেইটার উপর কোনো কন্ট্রোল আছে কিনা, যদি না থাকে সেই কন্ট্রোলটা কি করতে হবে, এখন ইমপ্লিমেন্ট করতে হবে। ম্যাচিং অফ ক্যাশ রিসিপ্ট উইথ ইনভয়েসেস, ইনভয়েস যে ইনভয়েসটা আপনি রেইজ করেছেন বা সাবমিট করেছেন সেই অনুসারে ক্যাশটা রিসিভ করা হয়েছে কিনা সেটা আপনি ক্রস ম্যাচ করতে পারেন। সেপারেট রেকর্ডিং অফ সেলস, রিটার্ন, প্রাইস অ্যাডজাস্টমেন্ট এটসেট্রা, বলতেছে যে যদি কোনো সেলস রিটার্ন থাকে তার জন্য তো আপনি কি করছেন, ক্রেডিট নোট ইস্যু করছেন, সেটাকে আলাদা রেকর্ড রাখতে হবে তার জন্য, এবং প্রাইস অ্যাডজাস্টমেন্টটাও সঠিকভাবে হচ্ছে কিনা সেটাও আপনাকে করতে হবে, এনশিওর করতে হবে। কাট অফ প্রসিডিউরস টু এনশিওর গুড ডিসপ্যাচড এন্ড নট ইনভয়েসড, কাট অফ প্রসিডিউরটা স্ট্রিক্টলি কি করতে হবে, আপনাকে মেইনটেইন করতে হবে। আমার মনে হয় আপনারা সবাই জানেন কাট অফ ডেট, যে একটা নির্দিষ্ট ডেট, যে ডেটে কি করা হয় ওই প্রতিষ্ঠানের যাবতীয় হিসাবগুলো ট্রেড ক্লোজ করা হয়, হ্যাঁ হ্যাঁ রাখা হয় আর কি। রেগুলার প্রিপারেশন অফ ট্রেড রিসিভেবল স্টেটমেন্ট, ট্রেড রিসিভেবল স্টেটমেন্টটা রেগুলার প্রিপেয়ার করতে হবে, কার কাছে কতটুকু কালেক্টেবল আছে সেটা আপনাকে জানতে হবে, এবং সেই তথ্য অনুসারে কি করতে হবে, রিসিভেবল গুলো যাতে কি হয় রিয়ালাইজ করা যায় সেই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। চেকিং অফ ট্রেড রিসিভেবল স্টেটমেন্ট, এবং ফাইনালি বলছে রিভিউ এন্ড ফলো আপ অফ ওভারডিউ অ্যাকাউন্টস, যদি কোনো ওভারডিউ অ্যাকাউন্টস থেকে থাকে সেটাকে রিভিউ করতে হবে রেগুলার। যাই হোক, এই রেকর্ডিং এর ক্ষেত্রে আমরা এই ধরনের কন্ট্রোল গুলো দেখলাম। এখন আপনি যখন অডিট করতে যাবেন আপনার অডিট প্রসিডিওরটা কি হবে, আমি এটা পড়ানোর সময় সবসময় বলি এই রেকর্ডিং এর ক্ষেত্রে অডিট প্রসিডিওরটা দুই ভাগে ভাগ করে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। একটা হলো সেলস ডে বুক, আর একটা হলো রিসিভেবল লেজার। তো সেলস ডে বুকের ক্ষেত্রে আপনার রেকর্ডিং গুলো কি কি হবে, বলতেছে চেক এন্ট্রিজ উইথ ইনভয়েস এন্ড ক্রেডিট নোট রেসপেক্টিভলি, সেলস ডে বুকে এই অ্যাডিশন ক্রসকাস্ট এইগুলো আপনাকে চেক করতে হবে। এবং রিসিভেবল লেজারে বলতেছে চেক এন্ট্রিজ ইন স্যাম্পল অফ অ্যাকাউন্টস টু সেলস ডে বুক, অর্থাৎ আপনি রিসিভেবল লেজার থেকে একটা স্যাম্পল অ্যাকাউন্ট গ্রহণ করতে পারেন, নিতে পারেন, নিয়ে সেইটাকে ক্রস ম্যাচ করতে পারেন সেলস ডে বুকের সাথে। চেক অ্যাডিশন এন্ড ব্যালেন্স ক্যারিড ডাউন, আপনি কোন ধরনের অ্যাডিশন হইলে সেই অ্যাডিশনটা কত সেটাকে চেক করতে পারেন, তার জন্য যাবতীয় ডকুমেন্ট ভেরিফাই করতে পারেন, সেলস ডে বুকের সাথে আপনি মিলাইতে পারেন, এবং ব্যালেন্স যেটা ক্যারিড ফরওয়ার্ড হচ্ছে সেটা সঠিক আছে কিনা সেটাও আপনি এনশিওর করতে হবে। নোট অ্যান্ড এনকোয়ারি টু কন্ট্রা এন্ট্রিজ, যদি প্রতিষ্ঠান কন্ট্রা এন্ট্রি দিয়ে থাকে কেন দিয়েছে সেটা সাপোর্টিং গুলো সংগ্রহ করতে হবে, প্রপারলি অথরাইজ করা হয়েছে কিনা, যে ব্যক্তি বর্গের উপর এই দায়িত্বটা অর্পিত তারাই এইটা অথরাইজ করেছে কিনা, বা তারাই যাদের এই কন্ট্রা এন্ট্রিটা দেওয়ার কি আছে এখতিয়ার আছে তারাই এই কন্ট্রা এন্ট্রি গুলো দিয়েছে কিনা সেগুলো আপনাকে এখন কি করতে হবে, রিভিউ করে দেখতে হবে। চেক দ্যাট কন্ট্রোল অ্যাকাউন্টস হ্যাভ বিন রেগুলারলি রিকনসাইলড টু টোটাল লেজার ব্যালেন্স, বলতেছে যে কন্ট্রোল
অ্যাকাউন্টস গুলো আছে সেই কন্ট্রোল অ্যাকাউন্টস গুলো রেগুলারলি কি করা হচ্ছে কিনা, রিভিউ করা হচ্ছে কিনা রিসিভেবল লেজার ব্যালেন্সের সাথে। তাহলে কি হবে, আপনি দেখতে পাবেন যে রিসিভেবল লেজার ব্যালেন্সে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে সেইটার সাথে কন্ট্রোল অ্যাকাউন্টস গুলো যদি আপনি মিল করতে পারেন তাহলে আপনি এনশিওর হতে পারেন না তাদের কোনো কি নাই, ডিফারেন্স নাই দুইটা অ্যাকাউন্টের মধ্যে, এবং সঠিকভাবে এই রিসিভেবল গুলো কি করা যাবে, রিয়েলাইজ করা যাবে। স্ক্রুটিনাইজ অ্যাকাউন্টস টু সি ইফ ক্রেডিট লিমিটস হ্যাভ বিন অবজার্ভড। যদি কোথাও দেখেন যে কাউকে ক্রেডিট লিমিট দিয়েছে, অর্থাৎ একজনকে বললো যে 100 টাকা পণ্য বিক্রয় করা হয়েছে, সে 60% ক্রেডিট পাবে 3 মাসের, তাহলে এই 60% যে ক্রেডিট তাকে দেওয়া হচ্ছে সেই ক্রেডিট লিমিটটা অথরাইজ কিনা, এবং এই 60 ডের ভেতরেই তারা টাকাটা পাচ্ছে কিনা ওই কাস্টমারের কাছ থেকে, সেটাও আপনি কি করবেন, রিভিউ করে দেখতে পারেন। তাহলে এইভাবে আপনি কি করতে পারেন, যখন আপনি কোনো প্রতিষ্ঠানের অডিট করতে যাবেন, রেভিনিউ সিস্টেম অডিট করার ক্ষেত্রে তার রেকর্ডিংটা যখন আপনি অডিট করবেন, সেই অডিট প্রসিডিওরটাকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। প্রথম ভাগটা আমরা বললাম সেলস ডে বুক, সেকেন্ড ভাগটা বলছি রিসিভেবল লেজার। স্যার আমার একটু কোশ্চেন ছিল স্যার। সেলস ডে বুকের 2 নম্বর অপশনটা যে চেক এডিশন এন্ড ক্রস কেস্ট, এটা যদি একটু আরেকবার বলতেন স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা বলতে চাচ্ছি যে প্রতিদিনই তো কি হচ্ছে, সেলস ডে বুকে যে আপনি প্রতিদিন নিত্য নৈমিত্তিক আপনার যে সেলস গুলো হচ্ছে সেইগুলো আপনি লিখতেছেন, তাই না? ক্যারিড ফরওয়ার্ডও আসতেছে ব্যালেন্স গুলো। তো নতুন যদি কোনো আপনি আজকের ডেট নিলেন, আজকের ডেট হলো মনে করেন একটা প্রতিষ্ঠানে অডিট করতে গেলেন আপনি, আপনার 31 ডিসেম্বর হলো ইয়ার এন্ড অথবা 30 জুন ইয়ার এন্ড, আপনি বললেন যে 15 জুনের সেলস ডে বুকটা আপনি দেন, সেখানে আপনি দেখলেন কতগুলো সেলস হয়েছে, নতুন অ্যাডিশন হয়েছে, ঠিক না? এবং সেইটাকে আপনি এখন কি করতে পারেন, ক্রস কাস্ট করতে পারেন কার সাথে, বলতে পারেন এইটার জন্য আপনি ডিটেলস ইনফরমেশনটা আমাকে দেন, যেমন কোন কাস্টমারের কাছ থেকে এই অর্ডারটা নেওয়া হয়েছে, সেই কাস্টমারকে আসলে ক্রেডিট লিমিট অ্যালাউ করা হয়েছে কিনা, হ্যাঁ কি পরিমাণ পণ্য তার কাছে বিক্রয় করা হয়েছে, সেই অনুসারে ইনভয়েসটা রেইজ করা হয়েছে কিনা, হ্যাঁ ইনভয়েস রেইজ করা হলে সেই অ্যামাউন্টটা এখানে লিপিবদ্ধ করা হয়েছে কিনা, ঠিক আছে? এবং সেলস ডে বুক থেকেই এটা কি রিসিভেবল লেজারের সাথে আপনি কি করতে পারেন, ক্রস ম্যাচ করতে পারেন, কন্ট্রোল অ্যাকাউন্ট গুলোর ক্রস ম্যাচ করে দেখতে পারেন যে যে কাস্টমারের কাছে এটা সেলস করা হয়েছে সেটা সঠিকভাবে তার আন্ডারে লিপিবদ্ধ করা হয়েছে কিনা, এই বিষয়গুলো কি করতে হবে, আপনাকে এনশিওর করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, স্যার তাহলে এখন স্যার স্যার হ্যাঁ বলেন। যে বুকটা কি স্যার, এই যে আমরা জিএল যে আমরা ইয়ে করি, আপনার কথাটা ভেঙে ভেঙে আসতেছে রিয়াজ সাহেব, যদি একটু বলতেন আবার। স্যার এই যে জিএল কি স্যার সেলস ডে বুকে থাকে স্যার? সেলস জিএল স্যার। ভাই কথাটা ক্লিয়ার না, আরেকবার একটু কাইন্ডলি বলেন। আপনার কথাটা বোঝা যাচ্ছে না, যদি নেটওয়ার্ক ক্লিয়ার হয় আপনি আবার প্রশ্নটা করেন, অথবা আমাকে একটু এসএমএস দিয়ে রাখেন, আমি আনসার দিয়ে দিব আপনাকে। একটু পেজ নাম্বার আপনারা বের করেন, পেজ নাম্বার 105 নাম্বার পেজ একটু বের করেন, যেখানে এক্সাম স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনটা পড়ে আপনারা একটু আনসার দেন। সময় 2 মিনিট, হাতে সময় খুবই কম আমাদের, প্রায় 8:26 বাজে। আপনাদের 2 মিনিট টাইম, এই প্রশ্নের আনসারটা নিয়েই আমরা আজকে শেষ করব। সবাইকে 2 মিনিট সময় দিলাম, কাইন্ডলি আপনার পড়ে আনসারটা দেন।
কি আনসার দিতে পারবেন? তা না হলে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো স্যার নাকি? 1 আর 2 স্যার। আচ্ছা, একজন বলেছে 1 আর 2। অন্য কেউ? Not sure, sir. আচ্ছা, যাই হোক, স্যার মেবি 2 or 3। 2 আর 3। মোমেনা আক্তার বলেছে 2 আর 3। আচ্ছা, যাই হোক, যেহেতু 8:30 থেকে আমাদের আরেকটা ক্লাস শুরু হবে, তো প্রায় 8:29 বাজে, আমরা আজকে এখানেই শেষ করি। আমি নেক্সট ক্লাসে এটা আপনাদেরকে বুঝাই দিব। এখানে আরো দুইটা ওয়ার্ক এক্সাম্পল আছে, এই দুইটা এক্সাম্পল আমি পড়াই দিয়ে এই প্রশ্নটার আনসার আপনাদেরকে বোঝাই দিব। তার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা বাসায়ও এই কোশ্চেন গুলো একটু দেখেন এবং রিভিউ করার চেষ্টা করেন। যাই হোক, তো আমি আজকে এখানেই শেষ করব। শেষ করার আগে সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সঠিকভাবে পড়ালেখা করেন, চেষ্টা করবেন এবারই যেন পাশ করে যান। আর যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন, বাইরে যদি যান প্রপার মেজার নিয়েই যাবেন। আর পরিবারের বয়স্ক লোক বা শিশু এর সবাইকে একটু দেখে রাখবেন, নিজেরাও সঠিকভাবে চলার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। হ্যাঁ স্যার আপনিও ভালো আর থাকবেন। বলছিলাম কি যে গত দুটো লেকচারের সিনোপসিস তো পাইনি, আপনি বলছিলেন যে মার্ক করে তারপর জি জি, পাঠাবেন। আমি দিয়েছি ভাই। আজকে তো ওই যে সিরাজুল ইসলাম জি স্যার, উনি পেয়েছি। পাঠিয়েছেন সবাইকে। আর আমরা পেয়েছি স্যার। ও ওনার আইডিতে পাঠাইছেন। হেলথ চেকটা করলেই হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ওকে।